ডিজে বাপি প্রেজেন্টেশন ভিক্ষা করে নিয়ে আসবো। বাহ বাহ, শোনো, তোমার মনে কষ্ট হবে না? আগে না বাবা। জমিদার মশাই দুই ভাই রঘুনাথ দাসকে গুরুদেবের আশ্রমে রেখে নিজেরা ঘরে ফিরে গেলেন। একটু একটু করে রঘুনাথ দাস লেখাপড়া শিখছে। একদিনকে সেই রঘুনাথ দাসের আশ্রমে কে আসছেন? নামাচার্য ছিল ঠাকুর হরিদাস। গুরুদেব গিয়ে রঘুনাথ দাসকে বলছে, রঘুনাথ, আজকে আমার আশ্রমে একজন সাধু আসবে, তুমি কি যাবে সাধুর সঙ্গে দেখা করতে? আগে চলুন না দেখি কেমন সাধু। সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গ কৃষ্ণ ভক্তি প্রেম হয়। হ্যাঁ, আমার বাবা বলতেন, জানো, কৃষ্ণ যে মুখে হরি নাম হয়, যে মুখে কৃষ্ণ নাম হয়, যে মুখে ভগবানের কথা হয়, যে মুখে বৈষ্ণব ভক্তের সাধুর কথা হয়, সেই মুখ যদি বিড়ি, তিরঙ্গা, সিগারেট, তামাক, গুটকা, শিখর, বিমল খায়, ওটা মুখ নয়, ওকে বলবে ভাগাড়। যে মুখে ভগবানের কথা হয় সে মুখ বিড়ি খায় নাকি? যে মুখে হরি নাম হয় সে মুখ খৈনি খায় নাকি? তাহলে কেমন মুখ তৈরি করলে যে হরি নামের নেশা করেছো আবার বিড়িও খাচ্ছ? না, করবে না। যেটা ধরেছো ছাড়বে না, যা ধরনি ধরবে না। মনে রাখবে, রঘুনাথ দাস রঘুনাথ দাসের আশ্রমে হরিদাস ঠাকুর এসেছে। হরিদাস ঠাকুরকে দেখার জন্য সকলে ছুটে গিয়েছে। আর সকলে যে ছুটে গেল হরিদাস ঠাকুরকে দেখার জন্য, রঘুনাথ দাস সামনে বসেছে আপনাদের মতো। হরিদাস ঠাকুর বলছে, জানো তো, এই মানুষটার দিকে দেখো, যে মানুষটা দাপর যুগে রাধা কৃষ্ণ ছিল কলিকালের মাটিতে, সেই মানুষটাই গৌড় হয়ে এসেছে। রঘুনাথ দাস বলছে, ঠাকুর, কে সেই মানুষ? দুজন ছিল, একজনা হয়ে চলে এলো। হরিদাস ঠাকুর বলছে, কি বললো? এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা কালো সখা, আয় তোরা দেখবি, আয় দেখবি, আয় তোদের এই সোনার নদী। এসেছে এসেছে ব্রজের বাঁকা। একটু হাত তোলা যাবে? হ্যাঁ, ক্যামেরা ঘোরাও। আর শোনো, এই যে ভাইরা ক্যামেরা করছো, জুতোটা খুলে দাও। হরিনামের ক্যামেরা করতে এসছো, আসলে সাধুগুরু বৈষ্ণব বসে আছে, জুতোটা খুলতে হবে। জুতো খুলে দিয়ে বসো। জুতো পরে হরিনামের আসনে বসতে নি বাবা। খুলে দাও, খুলে দাও। হাত তুলেছে? একটু তালি দেওয়া যায়? এসেছে 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 ব্রজের বাঁকা কালো সখা, আয় তোরা দেখবি, আয় দেখবি, আয় তোদের এই সোনার নদী। এসেছে এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা কালো সখা, আয় তোরা দেখবি, আয় দেখবি, আয় তোদের এই সোনার নদী গা, তোদের এই সোনার নদী গা। মায়েরা হাত পিছন দিকে নামিয়ে নিয়েছে কেন? মায়েরা, লক্ষ্মীর ভান্ডার ডবল হয়ে গেছে। 500 ছিল 1000। তোলো। বাবা, যেখানে মোটে সন্দেশ পাওয়া যায়নি তার নাম সন্দেশ খালি, খালি সন্দেশ। তুলেছ? দাও। রং ফিরেছে, ঢং ফিরেছে, ফিরেছে, ঢং ফিরেছে, ও গো কালো এখন চেনা দায়। এসেছে ব্রজের বাঁকা, হরি হরি এসেছে ব্রজের বাঁকা কালো সখা, আই তোরা দেখবি, গায় দেখবি, গায় তোদের এই সোনার নদী গায়, তোদের এই সোনার নদী গায়। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা কালো সখা, আই তোরা দেখবি, গায় দেখবি, গায় তোদের এই সোনার নদী গায়, তোদের এই সোনার নদী গায়। তার কাল
কালো বরণ নাই আবার রাই অঙ্গে অঙ্গ মেঘে গৌর হলেন তাই ও তার কালো বরণ নাই কালো বরণ নাই কালো বরণ নাই বরণ নাই কালো বরণ নাই কালো বরণ নাই কালো বরণ নাই আবার নাই অঙ্গে অঙ্গ মেঘে গৌর হলে তাই হরি হরি রে কালো বরণ না ওই নারাই অঙ্গে অঙ্গ মেঘে গৌর হলো না ব্রজের ধুলো খেলা প্রেমের খেলা খেলতে এলো এ ধরায় এ ধরায় তোদের এই সোনার নদী এসেছে ব্রজের বাঁকা এসেছে ব্রজের বাঁকা কালো সকা আই তোরা দেখি গায়ে দেখি গায়ে তোদের এই সোনার নদী তোদের এই সোনার নদী তোদের এই সোনার নদী শ্যাম রাধা প্রেমে ঋণী হয়েছে আস্তে আস্তে ধার করলে শোধ দিতে হবে না রাধা প্রেমে ঋণী হয়েছে ঋণ শোধ কি করে দিল হাতের বাঁশি কেড়ে স্বামী বিদায় দিয়েছে হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে এবার বাঁশি নয়া সাধবে কিসে বাঁশি নয়া ডাকবে কিসে হাত তুলে তাই প্রেম গায় হরি বল তোদের এই সোনার নদী তোদের এই সোনার নদী এসেছে ব্রজের বাঁকা এসেছে ব্রজের বাঁকা কালো সকা হরি 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 বল তোদের এই সোনার নদী তোদের এই সোনার নদী তোদের এই সোনার নদী তোদের এই সোনার নদী আরেকবার এইটা যে এই যে গানটা শুনছেন এই গানটা কোনো কীর্তনিয়ার বানানো গান নয় এটা বৈষ্ণব পদাবলী এই পদাবলীর যিনি লেখক তিনি কে মালদা জেলা নিবাস মালদায় বাড়ি বিশ্বরূপ দাস আমার পরে যে গাইবে বিশ্বরূপ হালদার এই পদাবলীর যে লেখক বিশ্বরূপ দাস কেন আস্তে বিশ্বরূপ দাস ভগবান মানতেন না তার স্ত্রী বলছে ভগবানকে মানবে না বলে না কি করলে মানবে শোনো কালকে সকালবেলায় যদি দেখি আমার বাড়ির সামনে যে পুকুরটা আছে পুকুরের জল যদি মিষ্টি হয়ে যায় তাহলে বুঝবো তোমার ভগবান আছে পরের দিন সকালবেলা পুকুরের জল যাই মুখে দিয়েছে জল মিষ্টি হয়ে যায় পুকুরের পাড়ে বসে লেখছে কি দাস বিশ্বরূপে কয় এমন হয় কি না আর হয় দাস বিশ্বরূপে এমন হয় কি না হয় ওগো সময় বুঝে ওই চরণেতে সব সোপে দিতে হয় ওগো সময় জেনে ওই চরণে সোপে দিতে হয় ওগো সময় জেনে ওই চরণে সব সোপে দিতে হয় ওগো সময় জেনে ওই চরণে সোপে দিতে হয় রাধার প্রেমের নাগর রসের সাগর প্রেম বিলাতে
এ ধরায় তোদের এই সোনার নদী হরি হরি বল হরি বল এসেছে ব্রজের বাঁকা এসেছে ব্রজের বাঁকা কালো সখা আই তোরা দেখবি গায় তোদের এই সোনার নদী তোদের এই সোনার নদী তোদের এই সোনার গৌরবা তুমি কৃপা কৃপা এই জব জনে কৃপা করো কৃপা করো তোদের এই সোনার নদী নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি হরি আমি তোমার হলাম আমি তোমার গোলাম আমি তোমার হলাম আমি তোমার গোলাম আমি তোমার আমি তোমার হলাম আমি তোমার রঘুনাথ দাস ছুটে গিয়ে হরিদাস ঠাকুরের চরণে পড়ে গিয়েছে আমি তোমার হলাম দেখো 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 এইটুকু ছেলে ওটো 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 এই বাস থেকে পায়ে পড়তে নি বাবা কে গো তুমি ওটো হরিদাস ঠাকুর রঘুনাথ দাসকে তুলে বুকের মধ্যে জড়িয়ে ধরে কে তুমি আগে ঠাকুর আমার নাম রঘুনাথ বাহ 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 তুমি রঘুনাথ ঠাকুর তোমার নাম কি প্রশ্ন করছে আমার নাম হরিদাস বাহ এই জগতে সবাই মায়ার দাস কেউ কেউ গাড়ি বাড়ির দাস কেউ কেউ বিষয় সম্পত্তির দাস কেউ কেউ ছেলে মেয়ের দাস আর তুমি কিনা হরিদাস হ্যাঁ এই খোকা আমি হরিদাস আচ্ছা ঠাকুর তুমি এই যে কপালে গোটা গায়ে যে কালো কালো দাগগুলো দিয়েছ এগুলোকে কি বলে পাগল ছেলে এগুলোকে তিলক বলে রে তিলক 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 আচ্ছা ঠাকুর একটা কথা জিজ্ঞাসা করবো হ্যাঁ বল তুমি দেখতে এত সুন্দর কেন ছোট বাচ্চা তো ও বোঝে না হরিদাস ঠাকুর বলছে এত সুন্দর কেন হরিদাস ঠাকুর বলছে বাবা ওটা তো বলতে পারবো না তবে লোকে বলে আমি সুন্দর তাই আমি সুন্দর ঠাকুর তুই যে দল থেকে এসেছো তুমি যদি দেখতে এত সুন্দর হও তাহলে তোমার দলের যে আসল লোকটা তাকে দেখতে কত সুন্দর আসল জায়গায় প্রশ্ন করছে হরিদাস ঠাকুর বলছে তা তুই ঠিক বলেছিস আমার দলের যে আসল লোকটা গোরা যদি হতো মধু জ্ঞানদাসে কয় আস্বাদ করিয়া মজিত কুলেরই বধূ ও ঠাকুর যে আসল লোকটা তোমাকে পাঠিয়েছে যার দল থেকে তুমি এসেছো সেই মানুষটার কাছে আমায় নিয়ে যাবে গো খোকা এখনো বলছি এখনো তোমার সময় হয়নি বাবা যেদিন তোমার সময় হবে আমি তোমাকে সেই মানুষটার কাছে পাঠিয়ে দেব রঘুনাথ দাস মাথাটা বাড়িয়ে দিয়েছে একটু আশীর্বাদ করে দাও আসলে কার কাছে আশীর্বাদ চাইছে দিবানিশি 3 লক্ষ হরিনাম গায় যে সাধু তার কাছে কার কাছে আশীর্বাদ চাইছে যে লোকটা সৃষ্টিকর্তা ব্রহ্মা ছিল কলিযুগে হরিদাস হয়ে এলো তার কাছে কার কাছে আশীর্বাদ চাইছে যে লক্ষ হীরার মতো গণিকা বেশ্যা পতিতাকে ভক্ত বানিয়েছে তার কাছে কার কাছে আশীর্বাদ চাইছে যে 22 বাজারে বেত্রাঘাত সহ্য করেও হরিনাম ছাড়েনি তার কাছে জায়গা মতো চেয়েছে হরিদাস ঠাকুর মাথায় হাত দিল রঘুনাথ দাসের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছে শোনো রঘুনাথ আমি যদি একদিনের জন্যও গৌর ভজন করে থাকি আমি হরিদাস তোমায় আশীর্বাদ করলাম
যেদিন তোমার দিন সম্মুখে আসবে, যেদিন তোমার এই সংসার থেকে চলে যাওয়ার সময় হবে, আমার গৌর যেন তোমায় তার চরণে আশ্রয় দেয়। গাছ পুঁতে দেওয়া হলো, হরিদাস কৃপা করে রঘুনাথের উপরে, রঘুনাথের উপরে সেই কৃপার কারণ হইল চৈতন্য চরণ পাইবারে। যার সদ গুণে গোসাই রঘুনাথ দাস, চৈতন্যে জন্মাইল ভক্তি, জন্মাইল বিশ্বাস, জন্মাইল সে যে জনমের মতো সপে দিল, জনমের মতো সপে দিল, জনমের মতো সপে দিল। হরিদাস ঠাকুর রঘুনাথকে আশীর্বাদ করে দিয়ে নিজের আশ্রমে ফিরে চলে গেছে। যেদিন থেকে হরিদাস ঠাকুর রঘুনাথকে আশীর্বাদ করেছে, রঘুনাথের মনটা সংসার থেকে উড়ে গেল। প্রভু, কবে আমি তোমার কাছে যাব, কবে আমি তোমার চরণ ধরে কাঁদবো, কবে আমি গৌর আমাকে নিজের করে নেবে। গুরুদেবের আশ্রমে থেকে লেখাপড়া শিখতে শিখতে আজ যখন রঘুনাথের 25 বছর বয়স হয়েছে, সংসারে ফিরে এসেছে। বাবা জ্যাঠা তারা দেখছে রঘুনাথ দাস মনটা বড় চঞ্চল হয়েছে, সংসারে বসেনি। সকল গ্রামবাসীর সঙ্গে মিলে আলোচনা করছে কি করে আমাদের রঘুনাথের মনটা সংসারে বসানো যায়, হ্যাঁ, কি করলে রঘুনাথের ধৈর্য থাকবে। সকলে মিলে বুদ্ধি দিল, জমিদার মশাই, রঘুনাথের যদি একটা বিয়ে দিয়ে সংসারে সুন্দরী একটা স্ত্রী আনেন, তাহলে হয়তো রঘুনাথের মনটা সংসারে বসলেও বসে যেতে পারে। যার মন গৌর চরণে চলে গিয়েছে তাকে বিয়ে দিয়ে তুমি তার মন সংসারে বসাবে, কত বড় বোকা তুমি। যে বাড়ির ছেলে নিরামিষ খায়, সেই বাড়ির ছেলে যদি কোনো আমিষ খাওয়া মেয়েকে বিয়ে করে, তাহলে ছেলেটার জীবন নরক হয়ে যাবে। যে বাড়ির মেয়ে নিরামিষ খায়, সে যদি কোনো আমিষ খাওয়া ছেলেকে বিয়ে করে, তাহলে মেয়েটার জীবন নরক হয়ে যাবে। যে যেমন তার সঙ্গে দিতে হবে তেমন। ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? তোমার ভাবনা যিনি ভাবছেন তুমি ভাবো তাকে। কই মুসলমান বাড়ির মেয়ে তো হিন্দু বাড়ির ছেলেকে ভালোবেসে বিয়ে করে না, তাহলে হিন্দু বাড়ির মেয়ে কেন মুসলমান ছেলেকে ভালোবেসে বিয়ে করছে? বুঝতে হবে, আমি আমার বাড়ির বোনকে সংস্কার দিতে পারি নাই, আমি আমার বাড়ির কন্যাকে শিক্ষা দিতে পারি নাই। আমি সকালবেলা ঘুম থেকে উঠে গুড মর্নিং বলা শিখিয়েছি, হরে কৃষ্ণ বলা শেখাই নাই। আমি মন্দিরে প্রণাম করতে নিয়ে যাই নাই, আমি ভগবানের মন্দিরে মাথা ঠুকিয়ে প্রণাম করতে শিখি নাই, ওদেরকেও শেখাই নাই। রাস্তায় যখন বের হবেন, এক পকেটে মোবাইল থাকুক, আরেক পকেটে গীতা রাখবেন। সপ্তাহে একটা রবিবার বাড়ির সকলে মিলে পিকনিক করে মাছ মাংস খাবেন,
পরের রবিবারটা মন্দিরে গিয়ে প্রসাদ পাবেন। মাসে একদিন হলেও ভাগবত পাঠ শুনবেন। গ্রামে কীর্তন হলে, পাশে কীর্তন হলে শুনতে যাবেন। 1 বছর পরে হিসেব করবেন কোনটাতে আপনার লাভ হলো, কোনটাতে ক্ষতি। উত্তর নিজেদের কাছে ধরা আছে। একটা মুসলমান বাড়ির 10 বছরের ছেলে প্রতি শুক্রবার করে লুঙ্গি পরে, পাঞ্জাবি পরে, টুপি পরে মসজিদে চলে যায়। ওকে ডেকে প্রশ্ন করুন, কোথায় যাচ্ছিস? বলে নামাজ পড়তে যাচ্ছি। ও চলে যাওয়ার পরে নিজের বিবেককে বলুন, কি বলে গেল? নাম আজ, নামাজ, নাম আজ, কালকে নয়, আজ। 10 বছরের ছেলে হয়ে নামাজ পড়ে, 80 বছরের বুড়ো চায়ের দোকানে বসে তাস খেলে। 9 বছরের মেয়ে গলায় তুলসীর মালা পরে, 80 বছরের ঠাকুমা কেড়ি ক্যাংড়া খেয়ে বেড়ায়। বড় দুর্দশা মানুষের জীবনে। হিন্দুদের উদাসীনতা হিন্দুদেরকে নষ্ট করে দিয়েছে। শাস্ত্র গ্রন্থ, বই, ধর্মগ্রন্থ পরে পড়বে, আগে নিজের জীবনটা সুন্দর করো। কি? পৃথিবীতে 2টো কাজ সব থেকে কঠিন। কোনটা জানেন? প্রথম কাজ হলো তোমার অর্জিত শিক্ষা তুমি অন্যের মধ্যে যদি প্রবেশ করাতে যাও, সেটা বিরাট বড় কঠিন কাজ। আর 2, নিজের অর্জিত শিক্ষা অন্যের মধ্যে প্রবেশ করানো একটা কঠিন কাজ, আর অপরের টাকা কৌশল করে নিয়ে নেওয়া এটা আর একটা কঠিন কাজ। প্রথম কাজটা নিজের শিক্ষা অপরের মধ্যে যে দিতে পারে, সেই হচ্ছে আদর্শ শিক্ষক এবং শিক্ষিকা। দ্বিতীয় কাজ, অন্যের টাকা যে নিজের করে নিতে পারে ছলাকলা করে, সে হচ্ছে প্রকৃত নেতা, সে হচ্ছে প্রকৃত নেত্রী। 2টো কাজ যে সমান বুদ্ধি দিয়ে করে তাকে বলা হয় স্ত্রী। আর এই 2টো কাজে যে সব দিক থেকে ফেলিওর, সে বেচারা স্বামী। তার কিছু করার নাই, বউয়ের কথাও শুনতে হবে, টাকাও দিয়ে দিতে হবে, কিচ্ছু করা যাবে। দুদিকেই সে হেরে বসে আছে। রঘুনাথ দাসের জন্য মেয়ে দেখা হচ্ছে। কোথায় মেয়ে আছে ঠিক করছে। কি? আসতে আগে আগে জানেন, গ্রামের দিকের লোক তো বোকা ছিল, আমাদের মেদিনীপুরের দিকের লোক। হ্যাঁ, তা আমি ছোটকালে শুনেছিলাম, আমার দাদু টাদু বলতো, বলে জানিস কি, বলে আমাদের গ্রামের লোক এমন ছিল না, কি আর বলবো। বলে কি করেছে? বলে মাথা যন্ত্রণার ওষুধ কিনে এনেছে বাজার থেকে। মাথার যন্ত্রণার ওষুধ খেয়ে গাছের ডালে ওপরের দিকে পা বেঁধে দিয়ে নিচের দিকে ঝুলিয়ে আছে। এবার ডাক্তার যখন তার চেম্বার বন্ধ করে বাড়ি যাচ্ছে, বলে কি বাবা তুই ওপর দিকে পা দিয়ে নিচে ঝুলিয়ে আছো? বলে ডাক্তারবাবু, মাথার যন্ত্রণার ওষুধ আপনি দিয়েছেন, যদি ভুল করে পেটে চলে যায়? মাথার ওষুধটা মাথায় যেতে হবে, পেটে গেলে ওই জন্য ঝুলে আছে ওপর দিকে। মনে রাখবেন ভক্তমণ্ডলী মায়েরা, রঘুনাথ দাসের জন্য মেয়ে দেখা হচ্ছে। কোথায়? আর রঘুনাথ দাসের জন্য মেয়ে দেখছে, আর বাবা জ্যাঠা এসে রঘুনাথ দাসকে যখনই বলল বিয়ের কথা, সঙ্গে সঙ্গে রঘুনাথ দাস বলছে, বাবা বিয়ে তো দেবে, বৈষ্ণব সেবা দিতে হবে কিন্তু। ওগো না দিয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা। ওগো না দিয়ে বৈষ্ণব সেবা অগনিস্তার পেয়েছে না দিয়া বৈষ্ণব
নিস্তারও পেয়েছে না দিয়ে বাবা সেবা অবনিস্তার পেয়েছে কে তার সাক্ষী যুধিষ্ঠির রাজন, আর সাক্ষী যুধিষ্ঠির রাজন। অবতার সাক্ষী যুধিষ্ঠির রাজন, তার সাক্ষী যুধিষ্ঠির রাজন। অবতার সাক্ষী যুধিষ্ঠির রাজন, আর সাক্ষী যুধিষ্ঠির রাজন। আজ করো আয়োজন, করো আয়োজন, করো আয়োজন, করো আয়োজন, বৈষ্ণব সেবা করো আয়োজন। বৈষ্ণব সেবা করো আয়োজন। সেবা দিতে হবে অনুক্ষণ, বৈষ্ণব সেবা করো আয়োজন। সেবা দিতে হবে অনুক্ষণ। বৈষ্ণব সেবা করো আয়োজন। তার সাক্ষী যুধিষ্ঠির রাজন, তার সাক্ষী যুধিষ্ঠির রাজন। অবতার সাক্ষী যুধিষ্ঠির রাজন, তার সাক্ষী যুধিষ্ঠির রাজন। রঘুনাথ দাসের জন্য বিয়ের জন্য মেয়ে দেখা হচ্ছে, চারদিকে দেখতে পাঠিয়ে দেওয়া হয়েছে। আর এই যে আস্তে রঘুনাথ দাসের বাবা এবং জ্যাঠা মনে মনে কি হারিয়ে সুমনা সর্দার, তোমার দাদা তোমাকে খুঁজছে, খুঁজে পাচ্ছে না। তুমি যেখানেই থাকো মঞ্চের সামনে আসবে। সুমনা সর্দার, তোমার দাদা তোমায় খুঁজছে, তুমি যেখানেই থাকো মঞ্চের সামনে আসবে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ তোমার বড় ভাই দাঁড়িয়ে রয়েছে মঞ্চের কাছে, তুমি আসবে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, রঘুনাথ দাসের গৃহে প্রত্যেকদিন এক মা, এক বিধবা মা আসত রঘুনাথ দাসের ঘর পরিষ্কার করার জন্য। যে বিধবা মায়ের নাম ছিল রেবতী দাস। তার একমাত্র কন্যা ছিল ঘরে, যার নাম ছিল কমলা। জমিদার মশাই রেবতী দাসকে দেখেই মনে পড়ে গেছে, মা তোমার একটা মেয়ে ছিল না, আগে আছে তো? শোনো, কালকে সকালবেলায় তুমি ঘরে থাকবে, আমরা দুই ভাই তোমার ঘরে যাচ্ছি। পরের দিন সকালবেলা জমিদার মশাই রেবতী দাসের ঘরে গিয়ে হাজির হয়েছে। রেবতী ছুটে এসেছে, আসন পেতে দিয়েছে, পা ধুইয়ে দিয়েছে। বড় লোকের বাড়িতে গরিব আত্মীয় গেলে বড় লোক খুশি নয়, কিন্তু গরিবের বাড়িতে বড় লোক গেলে গরিব বড্ড খুশি হয়। জমিদার মশাই এসেছে গরিবের ঘরে, আসুন আসুন, আপনি আমার অন্নদাতা, বসতে দিয়েছে। মা কমলা, আয় মা, জমিদার মশাইয়ের পাটা ধুইয়ে দে। সুন্দর করে পাটা ধুইয়ে দিয়ে কমলা বসতে দিয়েছে। জমিদার মশাই পাদ্য অর্ঘ জল বাতাসা আসতে, যে বাড়িতে আমাদের বাসা দেয়া হয়েছে, হ্যাঁ এই যে সামনে এই বাড়ির মায়েরা, আমি যদিও মিষ্টি খাই না, তো আজকে আসার পরে একটা পুরনো দিনের কথা আমায় মনে করিয়ে দিল। কি জানে? গুড়ের বাতাসা ঠান্ডা জলে গুলিয়ে আমার জন্য নিয়ে এসেছে, জল বাতাসা। সবাইকে দিচ্ছি, হ্যাঁ
আমার মা প্রথমে খাবো না করছিল, কিন্তু আমার মনে পড়ে গেছে কি জানেন, আমি যখন প্রথম দক্ষিণ 24 পরগনা আসি, প্রথম আজ থেকে 18-19 বছর আগে, তখন এত উন্নত ছিল না চারদিক। হ্যাঁ, আমরা নদী পেরিয়ে আসতাম, রায় ওই টুকরাহাটি গঙ্গা পেরিয়ে ডায়মন্ড হারবারে ম্যাজিক গাড়ি করে গান করতাম, বুঝলেন। তখন আমি দেখতাম কীর্তনে গেলেন আমাদেরকে দিত গুড়ের বাতাসা দিয়ে জল। হ্যাঁ, সেই দিনটার কথা মনে পড়ে গেছে। তা আমি মিষ্টি না খেলে কি হবে, দেখি আজ এক গ্লাস খেয়ে দেখি, দেখলাম বেশ আগের মতোই আছে স্বাদটা। মাঝে মাঝে সবসময় চেয়ার টেবিলে বসে খেলে কি আনন্দ হয়, মাটিতে বসতে হয়, যত মাটির কাছাকাছি থাকা যায় তত ভালো। ভক্তমন্ডলী মায়েরা, জমিদার মশাইকে জল বাতাসা দিয়েছেন, জমিদার মশাই বসে আছেন। জমিদার মশাই কমলার মাকে প্রশ্ন করছে, মা একটা কথা বলবো, আগে বলুন, তোমার মেয়েকে যদি আমরা আমাদের ঘরের পুত্রবধূ করে নিয়ে যেতে চাই, তুমি কি রাজি হবে মা? মায়ের চোখে জল এসেছে, দরজার আড়ালে দাঁড়িয়ে মেয়েটা কাঁদছে, কত বড় সৌভাগ্য আমার, আমি জমিদার ঘরে যাব, জমিদারের ছেলের স্ত্রী হয়ে সেই সংসারে যাব। রেবতী দাস বলছে, জমিদার মশাই আমি তো গরিব, আপনার বাড়িতে আমি সমন্বয় করতে পারি না, আপনার দেওয়া পয়সায় আমার দিন চলে না। না, তোমাকে কিচ্ছু করতে হবে না, কিছু করতে হবে না, তুমি তোমার মেয়েকে একবার ডাকো। মেয়েটা ছুটে এসেছে, প্রণাম করো। রেবতী দাস তার নিজের মেয়েকে বলছে, প্রণাম করো জমিদার মশাইয়ের পায়ে হাত দিয়ে, বড় সৌভাগ্য করেছিলে, তাই রঘুনাথের মতো স্বামীকে তুমি পাবে। মনে রাখবে, অনেক সৌভাগ্য করলে স্ত্রী মনের মতো পাওয়া যায়। ভাগ্যে ভার্যা, তপে রাজা, পুণ্যে পুত্র। হ্যাঁ, রঘুনাথ দাসকে পাওয়ার সৌভাগ্য কম কথা নয়। জমিদার মশাইয়ের পায়ে হাত দিয়ে যেই মেয়ে প্রণাম করতে গিয়েছে, জমিদার মশাই মেয়েটার হাত ধরে বলছে, মা একটা কথা দিতে হবে। কি? তোমাকে ঘর মুছতে হবে না, তোমাকে বাসন মাজতে হবে না, তোমাকে কাপড় কাচতে হবে না। কি করবে জানো? কি? তুমি তোমার দেহ দিয়ে, তুমি তোমার রূপ যৌবন দিয়ে, তুমি তোমার মায়া দিয়ে রঘুনাথকে ভুলিয়ে রাখবে। রঘুনাথ যেন কখনো ঠাকুর ঘরে না যায়। অসম্ভব! ছুটে গিয়ে জমিদার মশাইয়ের চরণটা জড়িয়ে ধরেছে। আপনি কি বলছেন? আপনার ছেলে যদি কোনো অসৎ সঙ্গ করত আমি ছাড়িয়ে দিতাম, আপনার ছেলে যদি কোনো নেশা করত আমি ছাড়িয়ে দিতাম, কিন্তু আপনার ছেলে তো গৌরের নাম করে, আপনার ছেলে গৌর ভজন করে। মদের নেশা, বিড়ির নেশা ধরলে কাউকে ছাড়ে, গৌর প্রেমের নেশা কাউকে যদি ধরে, তাকে কি রাখা যায় মায়ার সংসারে? আপনি ভুল করছেন জমিদার মশাই। আমি কেন পৃথিবীর কোন শক্তি তাকে বেঁধে রাখতে পারবে না, সে যে চলে যাবে। মা তুমি কথা দাও, তুমি কথা দাও, আমি বলছি, তুমি চেষ্টা করলে পারবে, তুমি দাও না। মনে মনে মেয়েটা একটা বুদ্ধি করলো। কি বুদ্ধি জানো? বাহ, আমি কথা দিয়ে দেব। আচ্ছা, রঘুনাথ দাস যদি গৌর ভজন করে, রঘুনাথ দাস যদি গৌরের চরণে যায়, আমি যদি রঘুনাথের স্ত্রী হয়ে ওই সংসারে যাই, আমি কি গৌরের চরণ পেতে বাকি থাকবো? আমার স্বামী যদি গৌর চরণে যায়, আমাকেও তো নিয়ে যাবে, তাহলে আমার ভাগ্যটাও তো কম বড় নয়। আমি মুখে কথা দেব যে হ্যাঁ আমি যাব, কিন্তু মনে মনে চাইব আমার স্বামী গৌর চরণে যাক। শুনুন জমিদার মশাই, আমি আপনাকে কথা দিলাম, আপনাদের ছেলেকে আমি সর্বশক্তি দিয়ে আটকে রাখার চেষ্টা করব, যাতে আপনাদের ছেলে গৌর চরণে না যায়। এই তো উপযুক্ত মেয়ের মতো কথা বলেছো। মা এসো। জমিদার মশাই নিজের গলার সোনার হার খুলে কমলার গলায় পরিয়ে দিয়েছে। আশীর্বাদ করলাম, সুখী হও, আমার ছেলেকে নিয়ে সুখে ঘর করো। বিয়ের দিন উপস্থিত, লগ্ন উপস্থিত,
গোটা হুগলিবাসীকে নিমন্ত্রণ দেওয়া হয়েছে, সবাই যাচ্ছে রঘুনাথের বিয়েতে। আজও কি আনন্দের শোভা কহনে না যায়। উলুধ্বনি तेरे सभा कहने न जाए। আজও কি আনন্দের শোভা কহনে না যায়। आज के आनंद सभा कहने न जाए। রঘুনাথের বিয়েতে আজ গ্রামবাসী ধাই। रघुनाथेर बियेते आज ग्रामबासी धाय। রঘুনাথের বিয়েতে গ্রামবাসী ধাই। रघुनाथेर बियेते आज ग्रामबासी धाय। আজ কি আনন্দের শোভা কহনে না যায়। হরি হরি বল। आज के आनंद सभा कहने न जाए। आज के आनंद सभा कहने न जाए। ঢাক বাজে, ঢোলক বাজে, শঙ্খ করতাল। ढाक बाजे ढोलक बाजे शंख बजता। সুমধুর সানাই বাজে, শুনিতে রসাল। হরি হরি বল। आज के आनंद सभा कहने न जाए। आज के आनंद सभा कहने न जाए। মায়েদের তো বড় আনন্দ। সপ্ত গ্রামের বাসী আদি যত নর নারী। सप्त ग्रामेर बासी आदि যত নর নারী। সপ্ত গ্রামের বাসী আদি যত নর নারী। সপ্ত গ্রামের বাসী আদি যত নর নারী। উলুধ্বনি করে সবে রঘুনাথের। হরি বল। आज के आनंद सभा कहने न जाए। आज के आनंद सभा कहने न जाए। आज के आनंद सभा आज के आनंद सभा आज के आनंद सभा कहने न जाए। বলো ভাই রঘুনাথ দাস গোস্বামী কি जय বাহ মহত স্বামী কি जय নিতাই গৌর প্রেমানন্দে। हरि बोल। নিতাই गौर प्रेमानंदे हरि हरि बोल। সকলে মিলে আশীর্বাদ করে ঘরে ফিরে গেল। রঘুনাথ সুখী হও, সুখী হও। সবাই মিলে যখন আশীর্বাদ করে ঘরে ফিরে গেছে, রঘুনাথ দাসের স্ত্রী ফুলশয্যার ঘরে রঘুনাথ দাসের জন্য অপেক্ষা করছে। পালঙ্কের উপরে বসে আছে সুন্দর করে সেজে। রঘুনাথ দাস যখনই সেই ঘরের মধ্যে প্রবেশ করলো, রঘুনাথ দাসের স্ত্রী পালঙ্ক থেকে নেমে এসে রঘুনাথ দাসের চরণে হাত দিয়ে প্রণাম করছে। আর যেই চরণে হাত দিয়ে প্রণাম করছে, রঘুনাথ দাসের স্ত্রী রঘুনাথ দাস যখনই তার সামনে দাঁড়ালো, রঘুনাথ দাসের স্ত্রী রঘুনাথ দাসকে প্রণাম করা মাত্রই রঘুনাথ দাস তার স্ত্রীকে জীবনের সর্বশ্রেষ্ঠ শিক্ষাটা দিয়ে দিল। কি শিক্ষা? সব থেকে আস্তে শিক্ষা দিচ্ছে। কি শিক্ষা? রঘুনাথ উঠে দাঁড়িয়ে নিজের স্ত্রীকে বলছে, কমলা, হ্যাঁ আচ্ছা, যে ঘরের মধ্যে আমরা আছি তুমি পালঙ্কের দিকে ভালো করে তাকিয়ে দেখো। কি দেখছো? কি দেখবো? পালঙ্কটা সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়ে আছে, আমি লক্ষ্য করছি। বাহ! আচ্ছা, পালঙ্কটা যে ফুল দিয়ে সাজানো হয়ে আছে কেন? বলছে কেন জানো? আজ আমাদের ফুলশয্যা, তাই শোনো কমলা, মানুষ যেদিন ফুলের উপরে ঘুমোয় সেদিন তার ফুলশয্যা হয়। হ্যাঁ, ফুল যেদিন মানুষের উপরে ঘুমোয় সেদিন তার অন্তিম শয্যা হয়। আজকে ফুলগুলো পালঙ্কের উপরে আছে, আমরা ফুলের উপরে ঘুমাবো, আমাদের ফুলশয্যা হবে। আর যেদিন আমরা নিজেরা চির ঘুমে ঘুমিয়ে থাকবো, ফুলগুলো আমাদের উপরে ঘুমিয়ে থাকবে, সেদিন আমাদের অন্তিম শয্যা হবে।
আমাকে বলো হরি হরি বল বলে শ্মশানে নিয়ে চলে যেতে হবে। তুমি বলো তুমি কি চাও? তুমি ফুলের উপরে শোবে না ফুল তোমার উপরে শোবে? রঘুনাথ দাসের স্ত্রী রঘুনাথ দাসকে বলে উঠলো, আমি কি চাই জানো? আমি চাই ফুলটা মালা হয়ে সারা জীবন